আসসালামু আলাইকুম। চীনের দুঃখ হোয়াংহো নদী, মিশরের দুঃখ নীলনদ, মধ্যপ্রাচ্যের দুঃখ ইসরায়েল, আমেরিকার দুঃখ ডোনাল্ড ট্রাম্প, বাংলাদেশের দুঃখ কি মনে হয় আপনার? অযাচিতভাবে যে কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতি, আবহাওয়াজনিত কারণে, কালবৈশাখী ঝড়, নাকি ছোট্ট একটি মানচিত্রের ভিতরে অবস্থিত একটি দেশ, নাকি ছোট্ট দেশের বিশাল এক জনসংখ্যা? কি মনে হয়, কোনটা মনে হয়? আমি খুঁজে খুঁজে একটি আজব জিনিস পেয়েছি। সেটা হলো এই দেশের মাটিতে জন্ম নেওয়া মানুষের স্বভাব চরিত্র। দুর্ভিক্ষ কোনো কিছু না, প্রাকৃতিক দুর্যোগ কোনো কিছু না, বিশাল জনসংখ্যা, এটা আরও বড় একটি সম্পদ। ছোট একটি রাষ্ট্র, সেটা করাতে রাখার জন্য সম্ভব সমস্ত কিছুই, কিন্তু এদেশের মানুষের জন্মগত যে একটি স্বভাব চরিত্র, সেটাই মনে হয় বাংলাদেশের জন্য দুঃখ। কেন বলছি একটু আলোচনা করি। এই মানব চরিত্রটা, বাংলাদেশের মানুষের মানব চরিত্র, এটা একেবারে ব্লাড ক্যান্সারের মতো। শরীরের যে কোনো একটি অংশে যদি ক্যান্সার হয়, সেটাকে কেটে ফেলা যায় বা চিকিৎসায় একটা আশা থাকে যে হয়তো সে জীবিত থাকবে, বেঁচে থাকবে। কিন্তু ব্লাড ক্যান্সার এমন একটা ভয়াবহ জিনিস, যা রক্তের গতির সাথে সাথে শিরা উপশিরা হয়ে মাংসের হাড়ে প্রতিটি কোষে সর্বোচ্চ জায়গায় বিস্তার লাভ করে। ঠিক বাংলাদেশের মানুষের মানব চরিত্র যে কতটা ভয়াবহ, সেটা কিছুটা ব্যাখ্যা আপনারা জানেন, সব কিছুই জানেন, তারপরেও আমি আবার পুনরাবৃত্তি করছি। দেশের সর্বোচ্চ বড় অট্টালিকা, শহরের অট্টালিকায় বসে থাকা ভগবানের শহরের সেই ব্যক্তি থেকে শুরু করে গ্রামের একবার শেষ প্রান্তে ঘর করে যিনি মাঠকে গ্রামে রূপান্তরিত করেছেন, সেই পর্যন্ত মানুষের চরিত্র কতটা ভয়াবহ, সেটা ভাববার বিষয়, এখন চিন্তা করার বিষয়। এখন এদেশের মানুষই তো বাংলাদেশের শাসক, শোষক। বাংলাদেশের জনগণ কেউ কেড়ে নিচ্ছে আর একজনেরটা, কেউ ভোগ করছে আর একজনেরটা, কেউ রাতারাতি কোটিপতি সিংহাসনে বসছে, কেউ ভিখারি হচ্ছে। সবাই এদেশেরই মানুষ, এদেশেরই সন্তান। এদেশের মানুষই, ছেলেরাই, ছাত্ররাই মেধাবী হচ্ছে। মেধাবী হয়ে তারা সর্বোচ্চ মেধাবী স্থানগুলো দখল করে নিচ্ছে, লেখাপড়ার ক্ষেত্রে ভার্সিটিগুলা, শেষে যাইয়ে সর্বোচ্চ কর্মকর্তা, সামরিক বাহিনী, বেসামরিকভাবে সেনা, নৌ, বিমান, এ সমস্ত জায়গায় পুলিশ, বিজিবি, যেখানেই যা বলেন না কেন, সমস্ত বিসিএস কর্মকর্তারা দেশের শীর্ষে অবস্থান করছে। কিন্তু এই খণ্ডিতভাবে অবস্থান নেওয়া মানুষগুলোই কতটা ভয়াবহ। বড় একটি অংশ ডুবে আছে রাজনীতিতে বুঁদ হয়ে। রাজনীতি, প্রশাসন, জনগণ, সামগ্রিক রাষ্ট্র, এর ভিতর দিয়ে যে ভয়াবহ চিত্র, কে কারটা কেড়ে নেবে, কে কাকে ধোঁকা দেবে, এই ছোট্ট একটি দেশের ভিতরে, যার সাথে সকালে একসাথে হেঁটে বেড়াচ্ছে, যার সাথে একই যানে চড়ে একজন অফিসে যাচ্ছে, এক কাজের নিজস্ব কাজে, আর একজন অফিসে যাচ্ছে সেই অফিসে ধর্ণা দিতে। কার পকেটে কত টাকা, কেউ যাচ্ছে খালি হাতে, ফিরছে পকেট ভরে, আর কেউ যাচ্ছে পকেট ভরে, ফিরে আসছে খালি হাতে। এই রাষ্ট্রের ভিতরে এই যে স্বভাব চরিত্র মানুষকে কতটা ভয়াবহ পশুত্বের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং এর কবলে রাষ্ট্র ধুকে ধুকে একেবারে সেই মৃত্যুপ্রায় শকুন ছানার মতো অপেক্ষমান, যে আর একজনের
খাদ্যের অপেক্ষায় ছিল, সে নিজেই খাদ্যে পরিণত হচ্ছে, কিন্তু কে কখন কার দ্বারা আক্রান্ত হচ্ছে সেটা ভেবে দেখছে না। আজ যারা রাজমুকুট পড়ছে, ক্ষমতার দাপটে সমস্ত গ্রাস করে নিচ্ছে, কাল তারা জেলে ধাক্কাইয়ে, হ্যান্ডকাপ লাগাইয়ে, প্রেশার দিয়ে কোর্টে ওঠাচ্ছে, কেউ উঠতে চাচ্ছে না, জোর করে আনা হচ্ছে, কেউ ঘর জামাইয়ের মতোই কোর্টে আসে। যাদের উপরে অন্যায় অত্যাচার করে তারা আসামি, তাদের হাত ধরেই আবার সেই সব সম্ভ্রান্ত ক্ষমতাশালীরা কোর্টে যাওয়া আসা করছে। এই কোর্টে কারা? কত ধরনের একটি নৈরাজ্য, পৈশাচিক ব্যবসার এই মাঠটাই কোর্ট। কতটা নৃশংস হৃদয়ের মানুষগুলো এখানে যে বসবাস করে, এদের যে কি ভয়ঙ্কর, শকুনের থেকেও চরিত্রহীন এই মানুষগুলা, এটা এখন ভাববার বিষয়। প্রত্যেকটি জেলার যে পরিমাণ কোর্টের আইনানুগ বা আইন বিশেষজ্ঞ ওখানে বসে আছে, সম্পূর্ণটাই তাদের আয়ের উৎসই হলো কেস কালাম, মারামারি, সারাসারি। কে কতটা মারামারি করতে পারে, কে কারা সারাসারির ভিতরে ঢুকতে পারে, এই সব জায়গার যে একটা অবৈধ লেনদেনের ক্ষেত্র অবস্থানই হলো বৈধ কোর্ট। টাকার খেলায় সেখানে মৃত্যুর মুখী মানুষকেও জীবন দিতে পারে, নিরীহ মানুষকেও মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। অবৈধ টাকার বৈধ লেনদেন এই কোর্ট কাছারিগুলা, একেবারে উঁচু থেকে শুরু করে নিচু পর্যন্ত সবই টাকার ভিতরে বুঁদ হইয়াছে। অন্যায়কে কিভাবে ন্যায় করা যায় তার পক্ষে তাদের বিশাল অবদান, অথচ তারা সমাজের সম্মানিত ব্যক্তি। আমি এটি উপলক্ষ করে বললাম মাগুরার রাব্বি হত্যাকাণ্ডের বিচার নিয়ে। আমি গতকাল দেখছিলাম সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, রাব্বির ওয়াইফ তার ছোট্ট কোলের বাচ্চাকে নিয়ে ছোট একটি মিছিল মতো করে হেঁটে যাচ্ছিল, কিন্তু দুঃখ লাগলো, রাব্বির ওয়াইফ তার বাচ্চাকে নিয়ে হেঁটে যাচ্ছে, তার পিছনে কতজন লোক। আমার তো ধারণা ছিল অন্তত 10,000 মানুষ হওয়ার কথা ছিল রাব্বির স্ত্রীর পিছনে। 10-15টা ছেলে ছিল মাত্র, ইয়াং জেনারেশন যারা, সেই সব ছেলে ছিল। তার ভিতরে কোনো মুরব্বীকে খুঁজে পাইনি, তার ভিতরে কোনো পরিচিত বিএনপির নেতাকে খুঁজে পাইনি। দুঃখটা এখানেই, যারা ব্যবহার হচ্ছে রাজনীতিতে, তারা পাটাতনের নিচেই হাড় কঙ্কাল মাংস সহ একবার নিমজ্জিত হয়ে গেলে তাকে আর উদ্ধারের চেষ্টা করা হয় না। রাব্বি তোষামোদীকারী রাজনীতি করতেন না বা পছন্দ করতেন। আমার অত্যন্ত স্নেহভাজন, খুব আদরের, একবারে আমার আপন ভাই না, কিন্তু আমার আত্মার ছোট ভাই ছিল। খুব আদর করতাম ওর ব্যক্তিত্বকে। ও কখনো রাজনৈতিক কোনো নেতাদের তোষামোদী করতে যেত না, তোষামোদী পছন্দ করতো না। নিজের পায়ে দাঁড়াবার সর্বোচ্চ চেষ্টা করে গেছে। ব্যবসা বাণিজ্য করতে, ডিলারশিপ ছিল, পরে ডাচ বাংলা এজেন্টের একটা ব্যাংক নিয়েছিল পান্নানদলি ঢাকা রোড ব্রিজের উত্তরে। ওখানে নিজের শ্রম দিয়ে আয় করে সংসারকেও ইস্টাবলিশ করতে চেয়েছিল, নিজেও অবসর সময় রাজনীতিতে ভূমিকা রেখে হয়তো জাতীয়তাবাদী দলের হাতকে কিছুটা হলেও শক্তিশালী করেছিল। রাজনীতি এমন একটা ভয়াবহ জায়গা, যেখানে যারা নেতা হয় বা নেতা হবার জন্য তাদের দরকার মানুষ। সে মানুষ খুনি হোক, সন্ত্রাসী হোক, দখলদার, চাঁদাবাজ হোক, এদেরই আরও বেশি দরকার। এদের ব্যবহার করতে পারেনি তারা। তাদের দরকার রাজনীতিতে একটি ইস্যু তৈরি করতে। কে কাকে দিয়ে কাকে খুন করাচ্ছে এটা বিবেচ্য বিষয় নয়, কে দলের কে বিদলের এটাও কোনো বিবেচ্য বিষয় নয়। বিষয় হলো খুনি যদি তার পক্ষে হয়ে কাজ করে দেয়, সে নেতার আপনজন। বিচার দলীয় বিচার দল করবে, কোনো নেতাত্বের দায় দায়িত্ব নেই, নেয় না কখনো। ঠিক সর্ব জায়গায় সর্বত্র
জায়গায় এই একই চিত্র রাজনীতিতে। চোর চোরটা বদমাই সবাইকে নিয়েই নেতাদের চলতে হয়, সাধুজন বৈরাগ্যজন সবাইকেই তাদের প্রয়োজন, যাকে যখন যেভাবে ব্যবহার করা যায় তাকেই। আমি আর চোখে পড়ে গেলে আমাকে খুন করাতে হলে হয় দলীয় ক্যাডার ভাড়া করতে হবে, অথবা বিরোধী দলের ক্যাডার টাকার বিনিময়ে তাই সেও টাকা পাবে, সে মার্ডার করে দেবে এবং জানে যে তার শেল্টারের জন্য নেতা যথেষ্ট, সে যে দলের নেতাই হোক। আওয়ামী লীগের সময়ও এ ধরনের হয়েছে, এখনও হচ্ছে। বিচারটা কোনো বিশেষণের জায়গা না, বিবেচ্য বিষয় না। রাব্বির ছেলে মেয়ে এতিম হলো, ওটা রাজনীতির কোনো ফ্যাক্ট না, রাজনীতিতে কোনো ভূমিকাই রাখবে না। রাব্বির ওয়াইফ বিধবা হলো, এটা কোনো ব্যাপারই না, কোনো কিচ্ছু না। এটা যদি কখনো জাতীয় পর্যায়ে ইস্যু হয়ে দাঁড়ায় তাহলে তাকে সামনে বসিয়ে রাজনীতির নেতারা ভাষণ দেবে, বয়ান আওড়াবে, এই হলো আমাদের শহীদ রাব্বির স্ত্রী। কিন্তু রাব্বির স্ত্রীকে যারা খুন করলো, যেসব আসামি ছিল, তাদের সেই বিচারিক কাজটা কত দূর, কি হচ্ছে, এটা দেখবার ব্যক্তিগতভাবে কোনো দরকার মনে করে না তারা। এটা দলীয় ব্যাপার, মামলা হয়েছে, তদন্ত হচ্ছে, ওটা দেখবে। এটা নিয়ে কোন উকিল কার কাছ থেকে কত পয়সা খাচ্ছে সেটা তার উকিলের ব্যবসা, ব্যবসা হিসাবে, দলীয় হিসাবে তখন আর বিবেচ্য হবে না। যদি রাব্বির বউ কেসটাকে মুভ করাতে চাই, কোনো কিছু করাতে চাই, যেই উকিল হোক, সেখানে উকিল পেশায় প্রাধান্য পাবে, সেখানে পয়সা দিতে হবে, সেখানে ধর্ণা ধরতে হবে, সেখানে টাকা দিতে হবে, সেখানে জুতা ক্ষয় করতে হবে, বিভিন্ন লোকের হাতে পায়ে ধরতে হবে। রাব্বি দল করতো, এই গান, এই বয়ান আর কেউ শুনবে না, কোনো উকিলও শুনবে না, কোনো রাজনীতিবিদও শুনবে না, নেতারাও শুনবে না। নেতারা এখন নেতা হয়ে গেছে, নেতাদের যতটুকুন প্রাপ্য সেটা তারা পেয়ে গেছে। যে কে মারা গেল, কে মারা যাওয়ার জন্য পথ প্রশস্ত হলো, এটা তাদের কাছে আর বিবেচ্য বিষয় নয়। কর্মীদেরকে যথাযথভাবে বিচক্ষণতার সাথে ব্যবহার করাটাই হচ্ছে রাজনীতিবিদদের দূরদর্শিতা, দক্ষতা, পারঙ্গমতা, এর উপরে নির্ভর করে। কতটা খুন করে কৌশলে সেই খুনকে আবার হজম করে ফেলতে পারে, টাকা দিয়ে হোক, অন্য কোনোভাবে ভয় ভীতি দেখিয়ে বসিয়ে দেওয়া হোক, এইটার উপরে স্কেলিং হয় নেতার দূরদর্শিতা বা নেতার পাওয়ার ক্ষমতা, সে তত বড় নেতা। মার্ডার যত হবে, খুন খারাপি যত বাড়বে, এলাকায় যত গণ্ডগোল হবে, নেতাদের ততটা প্রয়োজনীয়তা হবে। কোর্টে দলীয় উকিল সাহেবদের ব্যবসা তত রমরমাট হবে, তত পয়সার দৌরাত্ম আনাগোনা বেড়ে যাবে। থানাতে, বিভিন্ন জায়গাতে একটা সমস্ত কর্মকাণ্ডগুলো ঘিরে যদি আপনারা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দেখেন যে প্রকৃত পক্ষে নাগরিক যারা, তাদের উপরে কত পার্সেন্ট লোক তাদের আয় করা পয়সার উপরে ভর করে এরা অগাধ সম্পদ, অট্টালিকা, বড় বড় পদ, সম্মানের জায়গা, গাড়ি বাড়ি বিদেশে পাচার করে যাচ্ছে। এদেশের সাধারণ মানুষের পয়সা, এই সাধারণ মানুষের পকেট মারার জায়গাই হলো রাজনীতি নামে খেপিয়ে তোলা, তাদেরকে রাজপথে এনে মারামারি দ্বন্দ্বের ভিতরে ঢুকিয়ে দেওয়া, সেই দ্বন্দ্বকে পুঁজি করে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন পেশাজীবীদের মাঝে ভাগ বাটোয়ারা করা। একজন মানুষের যদি 500 গ্রাম বা 500 ভরি, গ্রাম না ভরি স্বর্ণ থাকে, এই স্বর্ণের উৎস কোথায়, কোন পথে, কোন আয়ের মাধ্যমে আসে, এই বৈধতাগুলো খুঁজতে কেউ যায় না, যাওয়ার প্রয়োজনীয়তা মনে করে না। কারণ এই সম্পদ এমন কিছু মানুষের কুক্ষিগত হয়ে গেছে যে সেই জায়গাতে হাত দেওয়া, সেই জায়গা নিয়ে চিন্তা ভাবনা করা বা সেইটার সঠিক তদন্ত করবার মতো কোনো শক্তি বাংলাদেশে নেই, হয়ে উঠতে পারে না, হইতে দেওয়া যায় না। আপনারা সংসদের দিকে তাকিয়ে দেখুন, এবার কারা সবচেয়ে দেশের ধর্নাট্য, পুঁজিবাদী, অর্থশালী, ঋণ খিলাপি, ক্ষমতাশালী সবাই সংসদ ভবনে বসে আছে, সংসদে বসে আছে। তো এদের বিরুদ্ধে কে কথা বলবে? আপনি, আমি, আমরা ভোটার, আমরা দেশের নাগরিক, আমাদের দৌরাত্ম্য ভোট পর্যন্তই। তারপরে কি হবে না হবে সমস্ত দায়িত্বই আইন প্রণেতাদের উপরে বর্তায়।
এবং এই আইন প্রণেতারা যে যেখানে যে অবস্থায় থাক না কেন, তাদের ভিতরে সমভাবে ক্ষমতার বন্টন করা আছে। অর্থ কিভাবে ব্যবহার হবে সেটা তাদের নিরিখে সংবিধানে লিপিবদ্ধ করা আছে। তারা একে অপরকে খোঁচাখুচি করবে না, তারা অপরকে নিয়ে টানাটানি করবে না। অভ্যন্তরীণভাবে তারা সবাই সবার কাছে সম্মানিত ব্যক্তি। তারা সবাই নেতা। বাংলাদেশের মানে মধ্যপ্রাচ্যের যে তেল সম্পদ স্বর্ণ, এটা একসময় কিন্তু সুষ্ঠু বন্টন হইতো, সুষম বন্টন হইতো। আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা সব ধনী দেশেরা এই অঞ্চলকে ভাগ করে নিয়ে ওই অঞ্চলের যে তেল যার যার মতো অঞ্চল ভাগ করে দেওয়া ছিল সেইভাবে শোষণ করত। এবার এই আমেরিকার বিরুদ্ধে এরা বিট্রে করেছে কেন? কারণ বড় একটি অংশ আমেরিকা একাই খেয়ে যাচ্ছে, অন্যরা ভাগ বাটোয়ারায় কম পেয়ে গেছে। যার জন্য এরা বলছে যে না, এই যুদ্ধ ট্রাম্পের যুদ্ধ, এই যুদ্ধ আমাদের জন্য। অর্থাৎ এই জায়গার যে সম্পদ ট্রাম্প একাই কক্ষিগত করতে চায় বা আমেরিকার কাজে ব্যবহার করতে চায়, এই জন্য অন্য দেশ পিছিয়ে গেল। বাংলাদেশের যে 16 কোটি 18 কোটি মানুষ, এদের যে ভাগ্য নির্ধারণ, এদের কর্তৃক যে আয়ের ক্ষেত্র উৎস, সেই উৎসটা কোনভাবে তাদের পর্যন্ত পৌঁছাবে খুব কৌশলে এই লাইন করে দেওয়া আছে। সেইভাবে নেওয়ার পরে তারা সুন্দরভাবে সমানভাবে বন্টন করে নিতে চায়। তারা তাদের ভিতরে কাজে মারামারি খুনোখুনি করে না। তারা সম্মানের সাথে রাতের আধারে গোপনে এই ভাগের কাজটুকু কানে কানে সেরে নেয়। সাধারণ পাবলিক রাস্তায় মারামারি করে, আধিপত্য বিস্তার নিয়ে খুনোখুনি করে, খুন হয়, মার্ডার হয়, কেউ বিধবা হয়, কেউ এতিম হয়। কিন্তু আজ পর্যন্ত কোনো নেতা মার্ডার হয়েছে, খুন হয়েছে, তাদের ছেলেরা অপহরণ হয়েছে, তাদের ছেলেরা কোনো মামলায় আছে, কারোর ছেলে নেই। আপনারা খুঁজে দেখেন একেবারে সেই উচ্চ থেকে নিচু পর্যন্ত তাদের বংশ পরম্পরায় কোথায় তাদের বিলাস ভবন, কিভাবে তারা জীবনযাপন করছে। অতএব রাব্বির ওয়াইফ তার এতিম বাচ্চা নিয়ে রাজপথে ঘুরে বেড়াবে, দেউলিয়া হয়ে হাহাকার করে কাঁদবে, এটা তাদের জন্য একটি অলংকার, রাজনৈতিক অলংকার। যে দেখো, আমরা হস্তক্ষেপ করলে এখানে অনেক কিছু হয়, আমরা হস্তক্ষেপ না করলে এখানে কিছুই হয় না। এগুলো রাজনীতিবিদদেরকে সম্মান বোধ করায়। জনগণ যে কতটা অসহায় দেশে সেটা প্রমাণ করায় রাজনীতিবিদরা। ওরা অট্ট হাসে, মৃদু হাসি দেয় এই জনগণকে না বোঝার জন্য। যেদিন এদেশের মানুষ অর্থাৎ একবারে চতুর্থ ধাপের থেকে নিম্ন ধাপ পর্যন্ত বুঝবে যে আমরা শুধু ছলনাময়ী প্রতারকের খপ্পরে পড়ে এই এক মায়ার পিছনে দৌড়াচ্ছি, এক ছায়ার পিছনে দৌড়াচ্ছি, এক আলেয়ার পিছনে দৌড়াচ্ছি। আসলে রাজনীতির মূল ভূমিকার জায়গায় আমরা কিছুই না। আমরা শুধু ব্যবহারের ওই ন্যাপকিন পেপার মাত্র। আমরা শুধু পাছা মোছার জন্য ওইটুকুই মাত্র। তারপরে আমাদের কোনো ভূমিকা নেই। তারপরে আমরা ডাস্টবিনের মলমূত্রের জন্য নিক্ষিপ্ত হই। তারপরে যেদিন ওই নেতারা হুড়মুড় করে মাঠে দৌড়াবে, ঘাটে দৌড়াবে, জনগণের কাছে যাবে, তখন জনগণ প্রকৃতপক্ষেই নেতা খুঁজে নেবার সুযোগ পাবে। আর এই বৃহৎ আকারে যতদিন দলীয় আন্ডারে, দলীয় বাসদের খপ্পরে পড়ে জনগণ বিভক্ত হয়ে থাকবে, ততদিন জনগণ ধোঁকার ভিতরেই পড়ে থাকবে, অন্ধকারেই পড়ে থাকবে এবং নিজেরাই খুন খারাপি হবে, পুত্রহারা হবে কেউ, এতিম হবে কেউ, বিধবা হবে কেউ, কারো সম্ভ্রম হারাবে, কোর্ট কাছারি উকিলের কাছে গোপনে ধর্ষিত হবে, থানায় গিয়ে পুলিশের কাছে গোপন কামরায় ধর্ষিত হবে বিচারের অপেক্ষায় অর্থ বাঁচাতে। সন্তান মায়া মমতার বুক ছেড়ে হয়তো একদিন রাজপথে নিজের জীবন যুদ্ধে লড়াইয়ে জড়িয়ে পড়বে। এভাবেই নিঃস্ব হয়ে যাবে এদেশের মানুষ, সাধারণ মানুষ। এই যে চরিত্র বাংলাদেশের মানুষকে এক ধরনের অন্ধকার জগতে ঠেলে নিয়ে বেড়াচ্ছে, একটি অন্ধকার জগতের খেলোয়াড় হিসাবে নিজেরা নিজেদেরকে নিয়ে খেলছে, নিজেরা নিজেদের ছায়ার সাথে খেলছে। ছায়া তার প্রভুকে নিয়ে খেলছে। সে যেখান থেকে উৎপত্তি, যার জন্য এই ছায়ার উৎপত্তি, ছায়াই সেই উৎপত্তির ধারককে নিয়ে খেলছে। এটাই বাংলাদেশের মানব চরিত্রের এক ভয়ানক দিক।
ভেবে দেখবেন সুদীজন, ভাবার মতো কেউ নেই। যারা ভাববে তারা এদেশের রাজনীতির অঙ্গনে কেউ নেই। কোনো কিছু হলেই ওই যে সংবিধানের দোহাই দেয়। মূলত পক্ষেই এমন একটি জনগোষ্ঠী হয়তো একসময় প্রয়োজন হয়ে পড়বে, যারা ওই সংসদ ভবন চুরমার করে ফেলবে ভেঙে, যারা এই সংসদ এমনভাবে ওই সংবিধান পুড়িয়ে দেবে যেন তার একটি লাইন অস্তিত্ব না থাকে আর বাংলাদেশে। তারপরে টিনের ঘরে, ছাপড়ার ঘরে সংসদ বসবে এবং সেই সংসদ নিজেরা বসে হাতে কলমে লিখে ছোট্ট কয়েক পাতার একটি সংসদে একটি ডেস্কের উপরে রেখে দেবে এবং সেই সংসদের উপরে যেদিন দেশ পরিচালনা হবে সেদিন বাংলাদেশের সংবিধান, সেদিন বাংলাদেশের জনগণ, সেই দিন বাংলাদেশের মানুষ সম্মান বোধ করবে এবং সেই দিনই মূল বাংলাদেশ হিসাবে, স্বাধীন বাংলাদেশ হিসাবে নিজস্ব পতাকাকে সম্মান জানাবে, নিজেরা স্বাধীন বলে ভাবতে পারবে, মনে করবে এবং প্রত্যেকটা নাগরিকই স্বাধীন দেশের নাগরিক হিসাবে সম্মান পাবে। তার আগে নয়। আসসালামু আলাইকুম।